হ্যালো, আসসালামু আলাইকুম। আর সবাই একটু জয়েন হয়ে নাও। সো দিস ইজ দ্য সাইন্টিফিক অফ হিউম্যান বডি। সো এই বডি পার্টস নিয়ে আজকে আমাদের পড়া ফার্স্ট চ্যাপ্টারে পরিপাক। সো পরিপাক সম্পর্কে যদি পড়তে চাই, শুরুতে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা পড়তে হবে, মানে পরিপাক তন্ত্রে কি কি থাকে সেটা একটু পড়তে হবে। পরিপাক তন্ত্রের দুইটা অংশ। ওকে, পরিপাক তন্ত্রের দুইটা অংশ, একটা হচ্ছে পরিপাক পরিপাক নালী, আর একটা হচ্ছে এর সাথে যে গ্রন্থিগুলো রিলেটেড সেগুলো। তো পরিপাক নালী বা টিউব আমাদের শুরু হয় মুখ থেকে শুরু করে, এখানে আমাদের যে মুখ, ঠিক আছে। সো আমাদের মুখ থেকে শুরু করে একবারে পায়ু পর্যন্ত যে টিউবটা আছে সেটা হচ্ছে পরিপাক নালীর অন্তর্গত। সো পরিপাক নালী শুরু হয় কি কি দিয়ে? শুরুতে আমাদের ওরাল ক্যাভিটি আসবে, মুখ আসবে, মুখের পরে আমাদের ঠিক নিচেই থাকে এই পোর্শনে গলবিল, গলবিলের পিছে পরে যেটা থাকবে নিচের সামনের দিকে থাকে এটা হচ্ছে আমাদের ইসোফেগাস। ইসোফেগাস মানে হচ্ছে এই বেশি মোটা। ইসোফেগাস মানে হচ্ছে আমাদের অন্ননালী। অন্ননালীর পরেই ঠিক এই মাঝ বরাবর যে থাকে সেটা হচ্ছে পাকস্থলী। পাকস্থলীর পরে শুরু হয় আমাদের ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র। ক্ষুদ্রান্ত হচ্ছে এই পার্টটা, ক্ষুদ্রান্ত হচ্ছে আমাদের এই পার্টটা। ক্ষুদ্রান্তের আবার তিনটা অংশ আমরা জানি, আমরা মনে রাখতে পারি ডিই জে দিয়ে, ডিউডোনাম, জেজুনাম, আইলিয়াম, বা ডিআইজে দিয়ে ডিচ, ডিউডোনাম, আইলিয়াম, জেজুনাম। এই তিনটার পরে শুরু হয় আমাদের বৃহদন্ত্র, এই যে মোটা অংশ। এই বৃহদন্ত্রের আবার চারটা পার্ট থাকে, এইখান থেকে শুরু হয়। তো এখানে কি কি আছে? সিকাম, কোলন, রেকটাম, অ্যানাল ক্যানেল। এই চারটা অংশ আমরা মাথায় রাখতে পারি। সো এই হচ্ছে আমাদের অ্যানাল কিউব, এবং লাস্টে অ্যানাল ক্যানেলে এসে আমাদের এই পরিপাক তন্ত্র বা পরিপাক নালীটা শেষ হয়। আর যদি গ্রন্থির কথা বলি, গ্রন্থি হচ্ছে আমাদের পাঁচটা থাকে পুরা। আমি যদি ডাইজেস্টিভ সিস্টেম দেখি, শুরুতে মুখে মুখে আমাদের যে গ্রন্থিগুলা থাকে তার নাম যদি লিখে দিই, প্রথম হচ্ছে লালা গ্রন্থি। লালা গ্রন্থি থেকে আমাদের খাবারের পরিপাক তন্ত্র শুরু হয়। পরিপাক তন্ত্রের যে গ্রন্থিটা, লালা গ্রন্থি নিয়ে একটু যদি ডিসকাস করি, লালা গ্রন্থি আমাদের মুখে থাকে টোটাল মোর দেন 500টার উপরে থাকে। এখানে মাইনর আছে, কিছু মেজর আছে। খুব মেজর হচ্ছে 3 জোড়া, যেটা আমাদের পড়তেই হয়। 3 জোড়া স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি। এই 3 জোড়া লালা গ্রন্থির যদি নাম আমরা পড়ি, কি কি পড়তে পারি? শুরুতে আসো প্যারোটিড গ্ল্যান্ড, তারপর যদি আসো সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, পিএসএস, এই তিনটা দিয়ে মাথায় রাখতে পারি। তো প্যারোটিড গ্ল্যান্ড থাকে আমাদের ঠিক কানের এই দুই পাশে, যেটার প্যারোটিড গ্ল্যান্ড। জিব্বা, লিঙ্গুয়াল মানে মেডিকেলের টার্ম বা নার্সিং উঠলেও পড়বা, এই লিঙ্গুয়াল মানে জিব্বা বুঝায়। জিব্বার ঠিক নিচে থাকে আমাদের সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, এবং তার আমাদের যে চাপার হাড়টা এটাকে বলে ম্যান্ডিবল। ম্যান্ডিবলের ঠিক মাঝখানে থাকে সাবম্যান্ডিবুলার। এগুলো বেসিক, তোমরা হয়তো পড়ে আসছো। তারপরে যে যাও ঠিক নিচে, এই গলবিলের পর থেকে শুরু হয় আমাদের অন্ননালী বা ইসোফেগাস। তার ঠিক নিচেই থাকে পাকস্থলী। পাকস্থলীতে যে গ্রন্থিটা থাকে তার নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, যেটা তোমরা অনেক আগেই পড়ে আসছো। গ্যাস্ট্রিক গ্রন্থির একটা ওয়ান অফ দ্য মোস্ট কমন ফিচার্স হচ্ছে এইখানে আমাদের অ্যাসিড থাকে। কি অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি? এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ফলে আমাদের পেটে যদি কোনো জীবাণু বা কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা বাই চান্স কোনো কিছু ঢুকে যায়, তাহলে এটাকে কিল করে ফেলে, এবং এটা একটা অ্যাসিডিক পরিবেশ ক্রিয়েট করে। তার ঠিক এই পাশেই থাকে পাকস্থলী, অগ্নাশয়। সো অগ্নাশয়টা একটু ইম্পর্টেন্ট, বিকজ এটার সাথে আমরা সবাই রিলেটেড। অগ্নাশয়, অগ্নাশয় কি থাকে? অগ্নাশয় আমাদের 4 ধরনের কোষ থাকে। সো এগুলো হয়তো অলরেডি পড়ে আসছি। আলফা, অগ্নাশয়ে থাকে আলফা, বিটা, গামা, ডেল্টা সেল। আলফা সেল থেকে কি নিঃসরণ হয় সবাই হয়তো এগুলো জানি। তো আলফা সেল থেকে আমাদের গ্লুকাগন নিঃসরণ হয়, বিটা সেল থেকে ইনসুলিন, গামা সেল থেকে নিঃসরণ হয় হচ্ছে আমাদের সোমাটোস্ট্যাটিন, আর ডেল্টা সেল থেকে পেনক্রিয়াটিক পলিপ্যাপটাইড। এই প্রথম দুইটা একটু ইম্পর্টেন্ট, গ্লুকাগন আর ইনসুলিন। সো ইনসুলিনের নাম আমরা হয়তো সবাই জানি। ইনসুলিন দিয়ে কি মিন করে? ইনসুলিনের আমরা যারা ডায়াবেটিক্স হয় বাইরে থেকে ইনসুলিন নিতে হয়। ইনসুলিন ওয়ান অফ দ্য মোস্ট কমন
ফাংশন হচ্ছে যাদের হচ্ছে বডিতে গ্লুকোজ, আমরা যে কার্বোহাইড্রেট খাই ভাত বা আদার্স, এটা বডিতে দিয়ে গ্লুকোজ হয়ে যাচ্ছে। গ্লুকোজটা কি করতেছে, গ্লুকোজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ফাংশন হচ্ছে আমাদের বডিতে শক্তি তৈরি করা। সো ইনসুলিন কি করতেছে, ওই গ্লুকোজটাকে ভেঙে শক্তিতে রূপান্তর করতেছে। তো যাদের গ্লুকোজটা ভেঙে শক্তিতে রূপান্তর করে তারা নর্মাল, আমাদের মতো যাদের হচ্ছে না তারা ডায়াবেটিক বলি আমরা। তাদের ইনসুলিনটা কাজ করতেছে না, ইনসুলিনটা এই মাধ্যমে বের হয়ে যাচ্ছে, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ট্রিমেন্ডাস থিং ফর দ্য ডায়াবেটিক পেশেন্ট। সো দ্যাটস ওয়াই দেখা যায় যাদের ডায়াবেটিক্স খুব বেশি থাকে, মোর দেন 14, আমরা হয়তো জানি যে ডায়াবেটিস তাদের হচ্ছে বাইরে থেকে ইনসুলিনটা নিচ্ছে। তো ইনসুলিনের কাজ সেমই হয়, যে তারা হচ্ছে আমাদের বডির যে গ্লুকোজের মাত্রা সেটাকে কমাই দিতেছে। সো এই গ্লুকোজটা মাত্রা কমাই দিচ্ছে ইনসুলিন, আর গ্লুকোজের মাত্রা বাড়াই দিচ্ছে আমাদের গ্লুকাগন। এই দুইটার ফাংশন আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা এখান থেকে পড়তে পারি। সো অগ্ন্যাশয়ের পিছনে নিচে থাকে ক্ষুদ্রাঞ্চ, ক্ষুদ্রাঞ্চ কিছু হরমোনস থাকে, সরি ক্ষুদ্রাঞ্চ কিছু এনজাইম থাকে যেগুলো আমাদের পরিপাক এট দ্য সেম টাইম শোষণে হেল্প করে। এখন আসলে পরিপাক কি আর শোষণ কি, এটা নিয়ে যদি একটু কথা বলি। সবাইকে একটু রিকোয়েস্ট করব, সবাই একটু খাতা কলম নিয়ে বসো। আমি হচ্ছে তোমাদের কাছে হয়তো নতুন, তো অনেক কথা বলবো একটু পরে ফর দ্য মোটিভেশন। তোমাদের এক্সামের বেশি দিন নাই, তো এই যে কয়টা দিন আছে এই কয়টা দিন একটু প্রিপারেশন নিতে হবে এবং সবাইকে একটু জয়েন হতে পারো, কজ তোমরা অলরেডি তোমাদের রেজাল্ট সম্পর্কে অবগত আছো। সো রেজাল্ট যাদের জিপিএ 5 তাদের ক্ষেত্রে মেডিকেল একটু খুবই টাফ, যে মেডিকেলের ক্লাস নিয়ে অভ্যস্ত। সো তোমাদের নার্সিং ক্লাস আজকে আমাকে দিয়ে শুরু হচ্ছে। সো তোমরা আশা করি হেল্প করবে আমাকে ক্লাসগুলো নিতে। যেটা বলতেছিলাম, সো নার্সিং নিয়ে অনেকের এই ফ্যাসিনেশন কাজ করে, বা নার্সিং সম্পর্কে অনেকেই না জেনেই ক্লাস করতেছো। সো তোমাদের দুইজনের জন্যই যে কথা, নার্সিং হচ্ছে মেডিকেলের প্যারালাল একটা প্রফেশন। সো এই প্রফেশনে যারা ঢুকে তারা হচ্ছে মেডিকেলে যা যা পড়ে মোস্ট অফ দ্য থিংস সেমই পড়তে হয়, এবং দেখা যায় মানে একটা ডক্টর হইলে তারা যেভাবে ইনস্ট্রাকশন দেয় সব কাজে নার্সদের করতে হয়। সো এইখানে এসে কখনোই মানে সুপিরিয়র ইনফিয়ার ফিল করার সুযোগ নাই যে আমরা তাদের চেয়ে কম ভাবে ফাইট করে অ্যাডমিশনে যাবো, এরকম না। অ্যাডমিশন জার্নিটা দুইজনের জন্যই সেম হয়। সো আমি মেডিকেল পরীক্ষা দিয়ে আসছি এখানে, সো আমিও জানি যে মেডিকেলের পরীক্ষা চেয়ে নার্সিং এর কোশ্চেন একটু হার্ডই হয়, বিকজ এখানে অনেকগুলা চ্যাপ্টার থাকে। সো 7টা চ্যাপ্টার, আমরা মেডিকেলে তো 4টা-5টা চ্যাপ্টার সাবজেক্ট, মেডিকেলে তো 4টা-5টা টপিক নিয়ে পড়াই বা সাবজেক্ট থাকে। এখানে মোর দেন 7 সাবজেক্ট থাকে, সায়েন্সের 3টা, বাংলা ইংলিশ, আবার ম্যাথও থাকে, ম্যাথ মেডিকেলে নাই। সো বিজ্ঞানের টপিক গুলো এখানে ইলাবোরেটলি পড়তে হয়, দ্যাটস ওয়াই ইট উইল বি ভেরি টাফ। সো ওইভাবে প্রিপারেশন না নিতে পারলে একটু টাফ হয়ে যায়। সো যেটা একটু বলবো আমি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ তুমি আসো, আমি ক্লাস নিচ্ছি তো একটু পরে কল দিচ্ছি। ওকে, সরি ফর দ্য কল। সো যেটা বলতেছিলাম, সো নার্সিং হচ্ছে এমন একটা প্রফেশন যেটা মেডিকেলের প্যারালালি চলতেছে। সো যাদের মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল বা মেডিকেল প্রফেশন বা এই প্রফেশন নিয়ে কাজ করার ইচ্ছা ছিল বা ফিউচার গড়ার, তারা এটা দিয়ে তোমার ইচ্ছাটা পূরণ করতে পারো। কজ আমরা মেডিকেল বা নার্স বলো দুইজনেই প্যারালালি মানুষকে সেবা দিয়ে থাকি। সো সেবার ক্ষেত্রে নার্সরাও মানে আমাদের চেয়ে ডক্টররা যারা হয় তাদের চেয়ে অনেক গুণ এগিয়ে থাকে, কজ তারা হচ্ছে একবারে ডিরেক্টলি ক্যানুলা করে থেকে শুরু করে A to Z সব কাজই করে থাকে তারা, এবং একটা ডক্টরের ইনস্ট্রাকশন নিয়ে। সো ওইভাবে নিজেকে যদি প্রিপেয়ার করতে পারো তাহলে ইউ উইল বি সাকসেসফুল। সো তো আমরা কি পড়লাম অলরেডি, আমরা একটা ডায়াসিভ ক্যানেল এবং ডায়াসিভ সিস্টেমটা পড়ে ফেললাম। তো এইখানে কি কি পার্টস আছে, এইখান থেকে যদি আসে নার্সিং এ কি কি টপিক আসে পরিপাক থেকে। সো পরিপাকের টপিক গুলো আমি যদি একটু বলে দিই, পরিপাক টপিক গুলো যদি বলে দিই, ফার্স্টে আসো কোনটার দৈর্ঘ্য কত, এটা একটু পড়বে এখান থেকে। পরিপাক নালী থেকে শুরু করে একবারে অ্যানাল ক্যানাল মানে মলাশয় পর্যন্ত। তো ইংলিশ টার্ম যদি বুঝতে সমস্যা একটু শেয়ার করো, জানার সমস্যা নাই। দৈর্ঘ্যগুলা পড়বা এখান থেকে, গ্রন্থিটা পড়বা, কি কি গ্রন্থি আছে, কোন গ্রন্থির মেজর কাজ কি, এটা পড়বো আমরা। তারপরে থার্ড আসো পরিপাক প্রণালী। প্রণালী বলতে কোথায় কি পরিপাক হয়। সো পরিপাক প্রণালীতে আমি যদি এখন একটু শেয়ার করি, মুখ, এই হচ্ছে আমাদের মুখ। এই মুখে আমাদের কি কি পরিপাক হয়, ওয়ান অফ দ্য মোস্ট কমন থিং, সেটা হচ্ছে এখানে শুধুমাত্র কার্বোহাইড্রেট, মানে আমরা যে ভাত খাই, পটেটো খাই, কার্বোহাইড্রেট গ্লুকোজ জাতীয় খাবারটা পরিপাক হয় মুখে। মুখের পরে আসে ঠিক পাকস্থলী। মুখে কার্বোহাইড্রেট, মুখে কোনো ফ্যাট প্রোটিন এগুলা পরিপাক হয় না। কেন হয় না? কারণ এখানে কোনো এনজাইম থাকে না। মুখে যে লালারস থাকে, লালারসে কি কি এনজাইম থাকে, দুইটা এনজাইম, একটা হচ্ছে টায়ালিন, একটা হচ্ছে মল্টেস। সো মুখে বা লালারসে কি কি এনজাইম থাকে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক, যে মুখে দুইটা এনজাইম থাকে, একটা হচ্ছে টায়ালিন, একটা হচ্ছে মল্টেস, এটা একটু পড়তে পারি। তারপরে আসো মুখের পরে পাকস্থলী, এখানে থাকে পাকস্থলী। এই পাকস্থলীতে
ঠিক সেম ভাবে কি কি পরিপাক হয় যদি কোশ্চেন হয়, পাকস্থলীতে আমরা বলবো শুধুমাত্র প্রোটিনটা পরিপাক হয়। কেন প্রোটিন পরিপাক হয়? এখানে কার্বোহাইড্রেট আর ফ্যাট পরিপাক হয় না। তো প্রোটিন পরিপাক হওয়ার রিজন হচ্ছে এখানে প্রোটিন পরিপাককারী যে এনজাইমস গুলা রেনিন, পেপসিন, তারপর হচ্ছে প্যারাকেজিন, কেজিন, এই এনজাইম গুলা এখানে থাকে। সো কি কি বললাম? রেনিন, তারপর পেপসিন, এই এনজাইম গুলা থাকার জন্য শুধুমাত্র প্রোটিনটা পরিপাক হয়। এবং এন্ড অফ দ্য ডে ক্ষুদ্রান্ত্র হচ্ছে এমন একটা অর্গান যেখানে হচ্ছে ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনে সবকিছুই পরিপাক হয়, কার্বোহাইড্রেটও হচ্ছে, প্রোটিনও হচ্ছে, ফ্যাটও হচ্ছে। কেন হচ্ছে? কারণ এইখানে ডিফারেন্ট কাইন্ড অফ এনজাইম থাকে এবং ক্ষুদ্রান্তকে এই জন্য বলা হয় এনজাইমের আধার। এবং শোষণ কি জিনিস? আমরা যে খাবার খাচ্ছি, খাবারটা পাকস্থলীতে আসতেছে, পাকস্থলীতে এসে সেটা আবার পুরা আমাদের বডিতে ছোট ছোট উপাদান হিসেবে ট্রান্সফার হয়ে যাচ্ছে। কি হয়? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটা জিনিস নিয়ে কথা বলি। কার্বোহাইড্রেট গুলো আমাদের শোষণ যখন হয়, মানে বডিতে ঢুকে যায়, এগুলা গ্লুকোজ হিসেবে বডিতে যায়। তো এটা একটু মাথায় রাখবা। প্রোটিন আমাদের বডিতে যখন যায় বা রক্তে যখন যায় সেটা অ্যামিনো অ্যাসিড হয়ে যায়। তার মানে আমরা যদি ভাত খাই সেটা রক্তে গিয়ে হয়ে যাবে গ্লুকোজ, বা পটেটো, আলু খাই, প্রোটিন যদি খাই রক্তে থাকবে অ্যামিনো অ্যাসিড। ফ্যাট মানে তেল জাতীয় খাবার যদি খাই সেটা হয়ে যাবে রক্তে গিয়ে ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল। এটাও পরীক্ষায় আসে, মোস্ট কমন টপিক। সো এইটা একটু তোমরা খাতা কলম নিয়ে একটু লিখে নাও। আচ্ছা, একটু শেয়ার করো ক্লাসটা কি ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা, তোমাদের একটু কমেন্টও পড়ি। বিথি, আমি নাম নেই, সবার সালাম একবার নিয়ে নিছি আমি। আর ইসলাম জয়েন করেছো, খুশি, লিজা জয়েন করেছো, উম্মে হাবিবা জয়েন করেছো। ওকে, তারপর হচ্ছে সবাইকে হ্যালো নিউ ভাইয়া। এই নিউ ভাইয়া না, আমি তোমাদের খুবই কি বলে কমন এখন থেকে হয়ে যাব। এবং আমি বিগত বছরগুলাতে দেখা যায় আমার এক্সামস থাকে, মেডিকেলের প্রেশার থাকে জন্য আমি ক্লাস নিতে পারি না, মেডিকেলের ক্লাস নেওয়ার ছুটে। সো এখন যেহেতু ক্লাস শেষ, রেগুলারই হয়তো দেখতে পাবা। ইরিন, সুলতানা, খাদিজা, পল্লব, অর্ণব, রয়, সুনাইরা জাহান, ইরা, আম্বিয়া, স্বর্ণা, সবাই জয়েন করেছো, থ্যাংক ইউ। রাবে আক্তার সেতু, থ্যাংক ইউ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ক্লিয়ার। খাদিজা ইসলাম, কথা দুইবার করে আসে ভাইয়া, এখন কি ঠিক আছে? একটু শেয়ার করো। ডিপ্লোমার কাজ না, আমি হচ্ছে ওভারঅল গ্লোস ডিপ্লোমা নার্সিং একসাথে ক্লাস হয়, টপিক সেম। ডিপ্লোমা নার্সিং এ যা বিএসসি তে যারা মানে সুপিরিয়র ইনফার করে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, তোমাদের টপিকস গুলো অলমোস্ট সেম। সো এখানে সুপিরিয়র ফিল করার কোনো রিজন নাই, দুইজনের জন্য ক্লাসগুলো সেমই হয়। হ্যাঁ হ্যাঁ, সবার জন্য একই। ক্লিয়ার ভাইয়া। ও মোহাম্মদ আব্দুল কাইয়ুম সনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, ঠিক আছে। সো আমরা এই টপিকস গুলা পড়লাম যে এইখান থেকে কি কি জিনিস আছে একটু দেখে নিছি। সো আমরা যদি এখন পরের টপিকসে যাই। আচ্ছা, সো পরে একটা ইন্টারেস্টিং টপিকে যাব, সেটা হচ্ছে আমাদের ওবেসিটি। ওবেসিটি বা স্থূলতা, 9-10 পড়ছো এগুলা, এবং ইন্টারেও আছে। ওবেসিটি মানে হচ্ছে কারো কারো বডিতে যদি আমাদের বডি যে ওয়েট এর 20% বেশি ফ্যাট জমে যায়, চর্বি জমে যায়, তখনই আমরা তাকে বলি ওবেস বা স্থূল পার্সন। সো ওবেস বা স্থূল পার্সন চেনার একটা ওয়ে, এটা আমরা বিএমআই দিয়ে মেজার করি। সো বিএমআই এর ফুল মিনিংটা যারা জানো একটু কমেন্ট করে আমাকে জানাও তো। ফার্স্ট, বিএমআই এর ফুল মিনিংটা কি? ভাইয়া কি মেডিকেলের ক্লাস নেন? হ্যাঁ ভাইয়া। ফারহা ফেরদৌস। বিএমআই হচ্ছে, একটু ফুল মিনিংটা কমেন্ট করে লেখো যে দেখি কে কে পারো। বিএমআই আর বিএমআর এই দুইটার ফুল মিনিং 2-3 বার আসছে দেখলাম নার্সিং এ, সো একটু ইম্পর্টেন্ট। সো একটু একটু লিখে ফেলো যারা যারা পারো, একটু কষ্ট করো, কষ্ট দিই তোমাদের। সো বিএমআই কিভাবে মেজার করে আমি লিখে দিই, অলরেডি তোমরা এখন বিএমআর কিভাবে, বিএমআই এর ফুল মিনিংটা, হ্যাঁ, বডি মাস ইন্ডেক্স। ফাতেমা মুক্তা, গুড। প্রতিভা ধর, গুড। সামিয়া ইসলাম, গুড। বিএমআরটা লেখো দেখি কে কে পারো। বিএমআই কেমনে বের করি? উপরে দিয়ে আমাদের ওয়েটটা থাকে কেজিতে, নিচে থাকে আমাদের হাইটটা থাকে মিটারে, এবং হাইটকে স্কোয়ার করতে হয়। সো বিএমআর টার ফুল মিনিং তোমরা কে কে জানো একটু লিখে দাও। বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স, আর বিএমআর হচ্ছে বেজাল মেটাবলিক রেট। এটাও আমরা পড়ে আসি, বাট এটা এখন ইম্পর্টেন্ট না, কারণ এটা একটা বড় থিওরি আছে যেটা খুবই টাফ। সো আমারও মনে থাকতো না তোমাদের মতো বয়সে, বাট এখন একটু ফুল মিনিংটা জানলে হয়। সো বিএমআই কিভাবে মেজার করে? ওয়েট বাই হাইট মিটার স্কোয়ার। সো তোমার যত ওয়েট আছে, ধরো আমার ওয়েট হচ্ছে 70 এবং আমার হাইট হচ্ছে 5.7,
7 ইঞ্চ, 5 ফিট 7 ইঞ্চ। সো এটা দিয়ে আমাদের করতে হবে, এবং ওয়েটটা এটা ফিট আর ইঞ্চি আছে, এটাকে মিটারে কনভার্ট করতে হয়। মিটারে কনভার্ট করে স্কোয়ার করে দিলেই হয়। যেহেতু ম্যাথের টপিক একটু দেখে নেই 70। সো এখান থেকে 5 ফিট 7 ইঞ্চি, এটা 5 ফিটে হয় নর্মালি 60 ইঞ্চি, এখানে হবে 67 ইঞ্চি। ইঞ্চিকে মিটারে নিতে গেলে আমাদের নর্মালি কি করতে হয়, 0.0254 দিয়ে গুণ করতে হয়। সো এটা গুণ করে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে তোমার বিএমআই এর ভ্যালু। এখন বিএমআই এর ভ্যালু যদি জেনে যাই, এখান থেকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট একটু যদি বলি, বিএমআই এর রেঞ্জ থাকে, রেঞ্জ গুলা যদি আমরা পড়তে যাই, সো বিএমআই হচ্ছে 18.5। যারা একবারে শুকনা তাদের 18.5 এর নিচে থাকে, এবং 18.5 এর নিচে থাকলে তার হচ্ছে আরো ওয়েট গেইন করা উচিত এবং তার খাওয়া দাওয়া ঠিক মতো করা উচিত। এবং 18.5 থেকে যদি 24.9 থাকে, এর মধ্যে যারা থাকে তারা হচ্ছে, এটা হচ্ছে স্বাভাবিক ওয়েট বা এরা হচ্ছে নর্মাল পার্সন। এবং এর 24.9 থেকে যদি তোমার শুরু করে 30 বা 29 দশমিক সামথিং থাকে, এটা হচ্ছে অতিরিক্ত ওজন, ওভারওয়েট বলি আমরা। এবং 30 বা 30.1 যেটাই বলো, 30 থেকে 34.9 যদি হয়, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, মানে মোটা হওয়ার প্রথম স্তর বা ফার্স্ট স্টেজ অফ ওবেসিটি। তারপর 35 থেকে যদি 40 বা 39.9 হয়, তাহলে আমরা বলি সেকেন্ড স্টেজ অফ ওবেসিটি। এবং 40-এর উপরে গেলে এটা বলি আমরা অত্যধিক ওজন। সো এটাও একটু জেনে রাখা উচিত, কজ এইখান থেকে কোশ্চেন হয় যে আদর্শ মান কত এবং বিএমআই এর গুলার ভ্যালু কত। সবাই কি লেখা বুঝতে পারো? একটু কমেন্ট করে জানাও, যে আমি খুবই বাজে লিখে আমি জানি। এন্ড আমাদের জীবনটা এমনই হয়, যারা মেডিকেলে পড়বা বা নার্সিং এ পড়বা তাদের হচ্ছে মানে একটু লেখা দেখবা এই অবস্থা হয়ে যায় আস্তে আস্তে। এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন। বা তোমরা যদি প্রেসক্রিপশন দেখো দেখবা ওই লেখাগুলো বোঝা যায় না। বা যারা নার্সিং এ পড়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পরে, এখন অনেকে হাতের লেখা সুন্দর, তখন দেখবা আর তোমার নিজের হাতের লেখা নিজেও চিনতেছো না, সব ডেস্টিন পিছে চলে যাবে। ওয়ান অফ দ্য মোস্ট কমন রিজন হচ্ছে আমাদের প্রচুর লিখতে হয়, বুঝছো? সো আমাদের দেখা যায় 2 ঘন্টার একটা এক্সাম বা 2.5 ঘন্টার এক্সামে অনেক লিখতে হয়। সো তোমার 10-15 মিনিটেও দেখা যায় 15-20 পেজ লিখতে হয়, 1 মিনিট 1 পেজও লিখতে হয় অনেক সময়। দ্যাটস ওয়াই নিজের হাতের লেখা থাকবে না, তোমাদেরও নার্সিং এ যারা পড়বা। সো তখন দেখা যায় একটু ক্রিটিক্যাল হয়ে যায়। সো তোমরা যে দেখাদেখি করে লেখো, আমরা যে মেডিকেলে বা নার্সিং এ পড়ে যারা থাকে দেখাদেখি করে না এমন না, মেয়েরা একটু ভালো পড়াশোনা করে, তাদেরটা দেখে লিখতে হয়, আমাদেরও লিখতে হয় অনেক সময় যদি কমন না পড়ে। সো তখন দেখা যায় মানে তোমাকে সে দেখাবে ঠিকই খাতা, কিন্তু তুমি তার লেখা বুঝবা না। মানে এর চেয়ে বেশি কষ্টের কিছু নাই, তুমি খাতা ঠিকই দেখতে পাচ্ছ তারটা, কিন্তু ও কি লিখতেছে তুমি বুঝবা না। ইভেন তোমার যদি খাতা দিয়েও দেয় ভাই লেখ, তারপরে তুমি লিখতে পারবে না। রিজন হচ্ছে তুমি তাদের হাতের লেখা বুঝবা না। তো অনেক সময় দেখা যায় কোনো ফ্রেন্ড ধরো এখানে বডি লিখছে, এভাবে বি লিখে একটা টান দিয়ে বডি লিখে ফেলছে, বুঝছো? তুমি আর বুঝতেছো না কি লিখছে, তা বডি লিখছে না কি লিখছে বুঝতেছো না, তখন তুমি আর তোমারও তার মতো টান দিয়ে রাখতে হয়, বুঝছো? সো দিস কল মেডিকেল বা নার্সিং লাইফ। সো এইখানে এইভাবে লিখতে হয়। সো এইটা একটু আমরা যদি কি বলে জোস্ট অফ পার্ট। সো আমরা যদি আবার পড়াশোনায় ফিরে যাই, তাহলে কি কি ক্যানেল থাকে। সো কথা আসতে বলবো? আচ্ছা আচ্ছা, আমি তো এইভাবে কথা বলি জোরে বা আসতে। আচ্ছা, ট্রাই করতেছি। তো এই হচ্ছে আমাদের টোটাল পরিপাক থেকে পড়া। এরপরেও যদি এইখান থেকে আসে, আমরা যদি বিগত বছরের কোশ্চেন্স গুলা দেখি, একটু যদি হাইলাইট করে নেই। ঠিক আছে। সো দাঁতের সংকেত আমরা সবাই জানি, শুরুতে থাকে ইনসাইজর 2টা, ক্যানাইন 1টা, প্রিমোলার 2টা, মোলার 3টা। এটা ইংলিশেই পড়তে হয়, I2 C1 P2 M3। ইনসাইজর মানে হচ্ছে সামনের দাঁত, এটাকে বলা হয় কর্তন দাঁত। কর্তন দাঁত থাকে 2টা। এটা হচ্ছে একটা মুখকে যদি 2 ভাগ করি, মাঝখান দিয়ে এই পাশে কিছু দাঁত আসবে, এই পাশে কিছু দাঁত। তো এখানে কি কি থাকে? 2টা থাকে, এটা বলা হয় ইনসাইজর 2টা। কর্তন দাঁত। তারপর ক্যানাইন, ক্যানাইন মানে হচ্ছে ছেদন দাঁত। ছেদন দাঁত থাকে একটা, এই যে আমাদের দাঁতে যে লম্বা দাঁত, এটা হচ্ছে ছেদন দাঁত। তারপর প্রিমোলার, এটার নাম হচ্ছে অগ্রপেশন। অগ্রপেশন থাকে 2টা। আর মোলার, মোলার হচ্ছে 3টা, যেটা হচ্ছে পেশন দাঁত। তো এই হচ্ছে 32টা। এখানে 2টা, একটা 3টা, 3টা আর 5টা 8টা। তো 8টাকে যদি 4 দিয়ে গুণ দেই 32টা হবে। এখন একটা বেবিদের কয়টা থাকে? 20টা থাকে। বেবিদের হচ্ছে 5টা করে, 4 ভাগ যদি করে উপরে নিচে ডানে বামে 5টা করে থাকে। তো ওদের কি কি থাকে? ওদের হচ্ছে I2 ঠিকই থাকে, C1ও ঠিক থাকে। এটাকে বলা হয় প্রাইমারি মোলার বা
এম, এটা দুইটা থাকে। মানে পিছনে যে বড় দাঁত এগুলা এখান থেকে 5টা না থেকে এখানে 2টা থাকে। সো এটা একটু জানতে পারি, এখানে হইলো কয়টা, 2টা 3টা, আর 3টা আর 2টা 5টা। তো এই পাশে 5টা, এই পাশে 5টা, উপরে থাকে 10টা, নিচে থাকে 10টা, এই হচ্ছে 20টা দাঁত। কিউট অনেক বাচ্চাদের দাঁত। সো এটা জানতে পারি আমরা 20টা। পিত্তরস কোথা থেকে নিঃসরণ হয়? সো এটা পারা উচিত। পিত্তরস হচ্ছে যকৃৎ থেকে নিঃসরণ হয়, এবং পিত্ত রসগুলা জমা হয় পিত্তথলিতে। সো আবারও বলি, পিত্ত রস তৈরি হয় যকৃতে, এবং পিত্ত রসগুলা জমা হয় পিত্ত থলিতে। সো অনেকেই শোনো পিত্তথলিতে পাথর হয়। সো পাথর হওয়ার রিজন হচ্ছে এখানে অনেক কেমিক্যাল সাবস্টেন্স এন্ড আদার্স এর জন্য হয়, হোয়াট এভার। হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথা থেকে নিঃসরণ হয়? সো এইটা একটু আগেই দেখলাম যে আমাদের যে গ্রন্থিগুলা ছিল সেখানেই ছিল যে পাকস্থলী থেকে একটা গ্যাস, মানে একটা অ্যাসিড নিঃসরণ হয়, যেটা স্টোমাক, পাকস্থলী থেকে এরকম আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোন ভিটামিন রক্তপাত বন্ধ করতে সাহায্য করে? সো ভিটামিন গুলার কাজ আমরা হয়তো জানি। ভিটামিন কয়টা আছে একটু আমাকে কমেন্টে জানাও, দেখি কে কে পারো। ভিটামিন কয়টা আছে একটু আমাকে কমেন্ট করে জানাও, যে আমাদের ভিটামিন কয়টা থাকে বডিতে, বা আমাদের ন্যাচারালি ভিটামিন কয়টা থাকে। ভিটামিন টোটাল কয়টা একটু জানাও। 7টা ভিটামিন। আর কার কি মনে হয়? 7, ওকে। তো ভিটামিন গুলো আমরা নাম জানি, এ থেকে ই পর্যন্ত 5টা। এ, বি, সি, ডি, ই, আর একটা কে। কয়টা হইলো? 7টা হইছে? তোমাদের 7টা কোনটা? একটা আমি কোনটা লিখি না একটু কমেন্ট করে জানাও তো। এই হচ্ছে 6টা। হ্যাঁ, 6টার মধ্যে বি এর ভিতরে এটা বলে কমপ্লেক্স। বি এ অনেকগুলো থাকে। বি কি কি থাকে? B1, B2, B3, B4, B5, B6, B7, B9, B12। সো এটা এই জন্য কমপ্লেক্স বলা হয়। সো ভিটামিন হচ্ছে 6টা। এটা যারা ভুল করছো আর ভুল করো না জীবনে। তারপর যদি বলি ভিটামিন এর মধ্যে কিছু আছে আমিষ, মানে কিছু আছে পানিতে দ্রবণীয় হয়, কিছু আছে পানিতে মিশবে না, কিছু আছে পানিতে মিশবে। পানিতে মিশবে কি কি? পানিতে মিশবে হচ্ছে 4টা ভিটামিন। সরি, পানিতে মিশবে না 4টা ভিটামিন। এটা আমরা কে ডা দিয়ে মনে রাখতে পারি। KEDA, এই 4টা হচ্ছে পানিতে অদ্রবণীয়। পানিতে দ্রবণীয় বা পানিতে মিশে যাবে কি কি? ভিটামিন বি, ভিটামিন সি। সি কোথায় থাকে? লেবুর রস। লেবুর রস পানিতে মিশে না। তো দ্যাটস ওয়াই মাথায় রাখবা, পানিতে মিশে যায়। পানিতে দ্রবণীয় ভিটামিন 2টা, ভিটামিন বি এবং ভিটামিন সি। আর পানিতে অদ্রবণীয় ভিটামিন 4টা, KEDA। তারপর খাদ্যের মোট উপাদান কয়টা? এটাও পারার কথা। খাদ্যের উপাদান কয়টা? শর্করা, আমিষ, স্নেহ, এগুলা মিলায় টোটাল হয় 6টা। এটা পেইনফুল লাগতেছে। ওকে, সো এটা এই চ্যাপ্টারে পড়া না। রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার, এগুলো হচ্ছে আমাদের 3rd চ্যাপ্টার কোষ রসায়ন। গ্লুকোজ আর সুক্রোজ, এটা হচ্ছে আমাদের রিডিউসিং সুগার। সো এটা আমরা পড়তে পারি। কোন আমিষ খাদ্য পরিপাকে সাহায্য করে? খাদ্য পরিপাকে সাহায্য করে কোন আমিষ? এটাও একটু আগে পড়াইছি। আমিষ পরিপাককারী এনজাইম পাকস্থলী থাকে পেপসিন। কোন অংশ খাদ্য শোষণ করে? এটা ভুল আছে। খাদ্য শোষণ করে হচ্ছে ইলিয়াম। সো এই অপশনটা একটু ভুল আছে, যাদের বইয়ে কারেকশন করা উচিত। জানি না এই বড় কেন এত ভুল করছে। সো ইলিয়ামটা একটু দাগায় নিতে পারো, এটা ভুল আছে বিসিএসসি। খাদ্য শোষণ করে কোন অংশ? এটা হবে ইলিয়াম, মানে ক্ষুদ্রান্ত্রের অংশ। তারপর আসো আমিষ পরিপাককারী এনজাইম কোনটা? তো ছোট হচ্ছে না। Okay. আমিষ পরিপাককারী কোন এনজাইম থাকে? আমিষ পরিপাককারী এনজাইম আবারও আসছে। সো কি কি বলছিলাম? পেপসিন, ট্রিপসিন, রেনিন, কাইমোট্রিপসিন, এসব হচ্ছে আমিষ পরিপাককারী। সবগুলোর সাথে আইএন থাকবে। সো কি কি টপিক আছে আমি যদি আবারও হাইলাইট করে দেই। এই ডাইজেস্টিভ সিস্টেম থেকে আমাদের কি কি টপিক আছে মেইনলি আসছে এখানে। মেইনলি আসে, একটু লিখে নাও কি কি আসবে পরিপাক থেকে। পরিপাক থেকে যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট খাতা নিয়ে একটু লিখে ফেলো। 1 নম্বর হচ্ছে এর কি কি নালী আছে, কোনটা কি। 2 নম্বর হচ্ছে এদের দৈর্ঘ্য, আবার লিখে দিচ্ছি, একবার লিখে দিচ্ছি। 3 নম্বর হচ্ছে এদের এনজাইম, কোন এনজাইম আমিষ পরিপাক করে, কোন এনজাইম শর্করা পরিপাক করে, যা আছে সবই পড়বা এখান থেকে। তারপরে তুমি যদি পড়তে চাও
এখান থেকে আর পড়তে পারি আমাদের উম এদের যে যে অংশগুলো আছে ক্ষুদ্রান্তের, যেমন ক্ষুদ্রান্তের কি অংশ, বৃহদান্তের কি কি অংশ, এটা পড়তে পারি। ও তারপর স্থূলতা বা ওবেসিটি, এটা একটু পড়বা ভালো করে। তারপরে এনজাইমের মধ্যে তিনটা এনজাইম যে ভাগ করা হয়েছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, আমিষ পরিপাককারী এনজাইম আর হচ্ছে তোমার শর্করা পরিপাককারী এনজাইম, যা যা আছে সবই পড়বে এখান থেকে। এই তো, এই হচ্ছে 5-6টা টপিক, এগুলা থেকেই কোশ্চেন বেশি আসছে, এর বাইরে আপাতত পড়ার দরকার নাই। এবং ক্ষুদ্রান্তটাকে একটু জোর দিয়ে পড়বো যে এইখানে খাদ্যটা শোষণ হয়, এবং ক্ষুদ্রান্তের অংশ থেকে শুরু করে সবকিছু আমরা পড়তে পারি। ওকে, চলো আমরা তাহলে একটা অ্যানিমেশন দেখে নিই। সো আমরা যে প্রসেসটা পড়লাম সেটা হচ্ছে আমরা একটু ভিজুয়ালি দেখি, বিকজ এটা তোমাদের ফার্স্ট ক্লাস, আমি চেষ্টা করতেছি একটু ইন্টারেস্টিং করার, এই জন্য। ওকে, এই ভিডিওটা একটু আমরা টেনে টেনে দেখবো, এটা দেখলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। আচ্ছা, সো আমরা একটু ডাইজেস্ট সিস্টেমটা দেখি। এটা হচ্ছে আমাদের একটা হিউম্যান বডি, এখানে কিভাবে খাওয়া দাওয়া হয় দেখো একটু। সো এইখানে কি কি পার্ট থাকে আমরা যদি একটু হাইলাইট করি। সো এটা হচ্ছে আমাদের মুখ গহ্বর, এখান থেকে শুরু হয়। সো এই উপরটা হচ্ছে আমাদের নাসারন্ধ্র, আর নিচে হচ্ছে মুখ গহ্বর। মুখ গহ্বরে যে এটা হচ্ছে সফট প্যালেট বা কোমল তালু, আর এটা হচ্ছে জিহ্বা। তারপরে এখান থেকে খাবারটা যায়, খাবারটা যে দেখো নিচে যে এটা পিছনেরটা, এটা হচ্ছে অন্ননালী, এবং সামনে যে থাকে এটা হচ্ছে শ্বাসনালী। এই যে হচ্ছে আমাদের একটা লিভার কত বড়, এটা হচ্ছে আমাদের পাকস্থলী। তো পাকস্থলীর ভিতরে, তারপরে এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, একবারে ঠিক শেষে আমাদের রেকটাম বা অ্যানাল ক্যানাল বা মলাশয় এসে শেষ হচ্ছে। তো দেখো কি হয়, আমরা যখন খাবার খাই, এটা আমাদের এই যে ওরাল ক্যাভিটি, এই খাবারটা এটা হচ্ছে ইসোফেগাস, যার নাম হচ্ছে অন্ননালী, এটা হচ্ছে আমাদের যকৃৎ, আর এটা হচ্ছে পাকস্থলী। এই যে পেঁচানো যেটা, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র, আর উপরটা হচ্ছে বৃহদান্ত্র। তো চলো আমরা একটা মুখের ভিতরে ঢুকে যাই। তো আমরা যদি একবারে A to Z দেখি, ধরো এই যে একটা, আমরা যখন খাই, ধরো একটা পাউরুটি খাচ্ছে, খাওয়ার পরে দেখো আমাদের যে মুখে, এই যে দেখো মুখে যে ওরাল ক্যাভিটি, এখানে দাঁত থাকে, জিহ্বা থাকে, এই যে দেখো দুই পাশ থেকে আমাদের লালা রসটা সিক্রেট হচ্ছে, এই পাশ থেকে ওই পাশ থেকেও। লালা রসটা এসে আমাদের এই যে দেখো খাবারটাকে আস্তে আস্তে সফট করে দিচ্ছে। লালা রসের কিছু স্পেসিফিক কাজ আছে, একটা হচ্ছে খাবারকে আস্তে আস্তে সফট করে দেওয়া, তরল করে দেওয়া, খাবারটাকে বোলাসে বা মন্ডে পরিণত করা। সেকেন্ড থিং হচ্ছে এইখানে লালারস কিছু অ্যাসিডিক হয়, লালারসের পিএইচটা একটু জেনে নিবা। একটু অ্যাসিডিক হয়, 6 পয়েন্ট সামথিং, 6.5 এর আমার আশেপাশে থাকে। তো অ্যাসিডিক হওয়ার জন্য খাবারে যদি কোনো অ্যাসিড বা ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকে, এই অ্যাসিডটা সেটাকে মেরে দেয়। তো 3 জোড়া লালা গ্রন্থি, এটা হচ্ছে প্যারোটিড, যেটা কানের নিচে থাকে, যেটা একটু আগে বলছিলাম। সো এই যে আমাদের জিহ্বা, এই জিহ্বাটা আমরা দেখলাম, আবার চলে আস। এই যে পাকস্থলী, পাকস্থলী যদি যাই, এই যে খাবারটা দেখো এখানে আসলো, এই যে হলুদ গুলা, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কি? সো হাইড্রোক্লোরিক অ্যাসিড ও অ্যাসিডিক হয়, এখানে যদি কোনো তোমার জীবাণু বা ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢুকে যায়, তাহলে সেটাকে আস্তে আস্তে সে কিল করা শুরু করে। আর যখন কিল করে, দেখো এই যে খাবারটা আস্তে আস্তে কনভার্ট হয়ে যায়, দেখো একটা বড় খাবারটা ছোট ছোট খাবারে পরিণত হয়। বড় যে বোলাসটা, এটা ভাগ হয়ে যায়, ভাগ হয়ে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করে। এবং সামনের দিকে যখন আসে, তখন এই যে স্টোমাকের বিভিন্ন পার্ট আছে, 9-10 এর বই, ইন্টারের বই, এগুলো একটু দেখতে পারো। এই যে এইখান থেকে আমাদের স্মল ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্ত্র শুরু হয়। সো ক্ষুদ্রান্ত্র, এই যে নাড়ি ভুঁড়ি, যেটা পেট কাটলে দেখা যায়, তোমরা হয়তো নাড়ি ভুঁড়ি হিসেবে জানো। সো এই নাড়ি ভুঁড়ি গুলারও পার্ট আছে। উপর থেকে যদি নিচে আসো, এই যে দেখো আমাদের কি হয়, এই যে খাবারটা, এটা হচ্ছে অগ্নাশয়, এই যে পাতার মতো দেখতে, এই অগ্নাশয়ে কিছু গ্রন্থি থাকে, যেটা খাবার পরিপাকে হেল্প করতেছে। সেই অগ্নাশয় থেকে গ্রন্থিগুলো আস্তে আস্তে, এই যে লিভার, যকৃৎ। সো এখানে যকৃতের কাজ কি? যকৃৎ হচ্ছে ঠিক সেম ভাবে, দেখো এই যেটা হচ্ছে পিত্তথলি, যকৃতের ভিতরে বাইল সল্ট বা পিত্ত কি বলে রসটা উৎপন্ন হয়, এই যে এটা হচ্ছে কমন বাইল ডাক্ট।
মেডিকেলের ভাষায় বলে, বা এই পিত্তরসটা উৎপন্ন হয়ে নিচের দিকে আসে ঠিক এই যেটা হচ্ছে আমাদের অগ্নাশয়, যার ইংলিশে বলা হয় প্যানক্রিয়াস। তো ইংলিশ টার্মগুলো একটু দেখে নিও, পরীক্ষায় ইংলিশে অনেক কোশ্চেন হয়। তো এই প্যানক্রিয়াস থেকে আস্তে আস্তে নিচের দিকে আসা শুরু করে, এই যেটা হচ্ছে আমাদের বৃহদান্ত্রের যে পার্টটা, সেই অগ্নাশয়টা দেখতে এরকম হয় রিয়েলি, মানুষের বডিতেও এমনই থাকে, অনেক কিউট, তাই না? ওকে, তারপরে যদি যাই আমরা নিচে যদি আসো, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত দেখতে অনেকটাই, যেগুলো হচ্ছে মাইক্রোভিলাই, আঙ্গুলের মতো প্রবর্ধিত অংশ। এই যে দেখো, খাবার যেগুলো খাইছি আমরা সবগুলা এদিক দিয়ে আস্তে আস্তে বডিতে ঢুকে যায়। ভিলায় যদি একটা কাটি, ভিলাই কাটলে কি কি অংশ পাওয়া যাবে? এই যে হচ্ছে ভিলাইয়ের ভিতরে ভেইন থাকে, নার্ভ থাকে, মানে একটা হচ্ছে রক্তনালী, একটা ধমনী থাকে, শিরা থাকে। তো এই দিক দিয়ে খাবারগুলো আস্তে আস্তে যায়, গিয়ে এটা রক্তে মিশে যায়, এবং রক্তের ভিতরে গিয়ে এই যে দেখো, এটা হচ্ছে রক্তের যে কণিকাগুলো আছে সেগুলা, এবং রক্তের ভিতরে গিয়ে সেটা হচ্ছে আমাদের বডি সব জায়গায় চলে যাচ্ছে। তো এখান থেকে আমিষ যদি থাকে, আমিষগুলা এখানে গিয়ে অ্যামিনো অ্যাসিড, গ্লুকোজ থাকলে, সরি, কার্বোহাইড্রেট গুলা গ্লুকোজ, এবং ফ্যাট থাকলে এটা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত হয়। দিস অ্যাকচুয়ালি দা, এই যে তারপর এগুলো আস্তে আস্তে মল হয়ে আস্তে আস্তে দেহ থেকে বের হয়ে যাচ্ছে। দা প্রসেস ইজ নোন অ্যাজ ডাইজেশন। তো এই হচ্ছে তোমাদের একটা টোটাল অ্যানিমেশন দেখলাম আমরা কিভাবে কাজ করতেছে। তো এরপরে আমাদের আরেকটা টপিক আছে বা আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে আমাদের ব্লাড। সো ব্লাড পড়তে আমাদের হার্ট লাগবে। ও, ওই দিন একটা মজা, হার্ট লিখছি দেখছো, কি চলে আসছে। তো এগুলো হার্ট না অ্যাকচুয়ালি, বুঝছো? এগুলো হচ্ছে হার্ট আমরা বানাই ফেলছি, বুঝছো? এটা হচ্ছে অ্যাকচুয়ালি হার্ট। হার্ট দেখতে এমনই হয়, তোমরা যেটা দেখলা ওটা হচ্ছে লাভ বলে, হার্ট না। সেটা নাম দিছে কে, হার্টের ভিতর লাভ থাকবে এমন না। সো এই হচ্ছে আমাদের একটা হার্ট। সো হার্ট বলতে আমাদের যেটা চলে আসে সেটা হচ্ছে রক্ত, ব্লাড। সো আমরা যদি আমাদের দেহের রক্ত নিয়ে একটু কথা বলি, ব্লাড ব্লাড নিয়ে পড়তে হবে এই চ্যাপ্টারের শুরুতে। রক্তের কিছু ফিচার্স থাকে। তো রক্ত নিয়ে যদি একবার কোশ্চেন আসছিল একটা নার্সিং এ, মানুষের রক্তের বর্ণ কি, বুঝছো? সো খুবই ইন্টারেস্টিং। অনেকেই ভাবতেছো যে রক্তের বর্ণ কি, সবাই জানি, কিন্তু মানে কোশ্চেন এমন ভাবে আসছিল যে অপশন দেখে বললাম গুলাই ফেলছে, বুঝছো? সো অপশনে ছিল রক্তের বর্ণ লাল, অপশন ছিল রক্তের বর্ণ ঈষৎ লাল, অপশন ছিল রক্তের বর্ণ গাঢ় লাল, অপশন ছিল রক্তের বর্ণ খয়েরি লাল, বুঝছো? তো সবার মানে পড়ে তো গেছে, বই হয়তো ছিল। তো সবাই কেউ কেউ একটু ডিপ্লোম্যাটিক ও হলুদাভ আলো ছিল অপশনে, কেউ কেউ ডিপ্লোম্যাটিক। রক্ত তো আমি জীবনে অনেকবার দেখছি, রক্ত তো টকটকা লাল না, রক্ত গাঢ় লাল, গাঢ় লাল লাগাইছে। আবার কেউ কেউ একটু পড়ে গেছে, তারা ভাবছে যে রক্তের ভিতরে তো প্লাজমা থাকে, প্লাজমা হচ্ছে হলুদ কালার, তার রক্তের বর্ণ লাগাইছে হলুদ। আবার কেউ কেউ লাগাইছে রক্তের বর্ণ খয়েরি। তো রক্তের বর্ণ যে লাল সেটা তার আর মাথায় নাই পরীক্ষার হলে গিয়ে। তো আমরা এগুলাই করে থাকি পরীক্ষায়, বুঝছো? তো রক্ত নিয়ে যদি আমরা বলি, চারটা টপিক বা চারটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট যদি বলে দিই। রক্তের যদি পরিমাণ বলো, আমাদের দেহের যে ওজন তার 8% থাকে ব্লাড, মানে 8% ব্লাড। রক্ত আমাদের একটা পূর্ণবয়স্ক মানুষের 5 থেকে 6 লিটার থাকে। রক্ত হচ্ছে একটু লবণাক্ত, ঈষৎ লবণাক্ত, বুঝছো? আর ঈষৎ ক্ষারীয় উপাদান, ঈষৎ ক্ষার থাকে এখানে। এবং এটা যদি আর কিছু বলি, এখানে ক্ষার বলতে এর পিএইচ জানতে হবে। পিএইচ কত? 7.35 থেকে 7.45, অ্যাভারেজ করলে হয়ে যায় 7.4। এই রক্তের টিউব, এই টিউবে যদি কারো বডি থেকে যদি রক্ত নেওয়া হয়, এই টিউবে রক্তের যে উপাদানগুলো যদি সেপারেট করা হয়, এটা বলা হয় সেন্ট্রিফিউগাল মেশিন। এই সেন্ট্রিফিউগাল মেশিনে নিয়ে যে রক্তকে সেন্ট্রিফিউজ করা হয়, সেন্ট্রিফিউগাল মেশিনটা প্রতি মিনিটে 300 বার করে ঘোরে। তো এটা যদি 30 মিনিট ঘোরানো হয়, তাহলে রক্তের দুইটা উপাদান ভাগ হয়ে যায়। রক্তের দুইটা উপাদান ভাগ হয়ে যায়, উপরের দিকে থাকে এরকম একটা অংশ, নিচের দিকে একটা অংশ। উপরে 55% জায়গা জুড়ে থাকে আমাদের প্লাজমা বা রক্তরস, আর নিচে যে 45% জায়গা আছে এখানে থাকে ব্লাড সেল বা রক্তকণিকা। ব্লাড সেল আবার 3 ধরনের হয়, সেগুলো হয়তো পড়ে আসছো। কি কি থাকে রক্তকণিকা? একটা হচ্ছে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, একটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে প্লাটিলেট। ডাব্লিউবিসি আরেক নাম কি? ডাব্লিউবিসি আরেক নাম হচ্ছে
আমরা যদি একটু হাইলাইট করে দিই, আরবিসি কে বলা হয় এরিথ্রোসাইট, ডাব্লিউবিসি কে বলা হয় লিউকোসাইট, প্লাটিলেট কে বলা হয় থ্রম্বোসাইট। তো এগুলো যখন উৎপন্ন হওয়ার প্রক্রিয়া হয় তখন ওই যেটা আইটিস হয়ে যায়, এরিথ্রোসাইটিস, এরিথ্রাইটিস, এরিথ্রোসাইটিস হয় এরকম, লিউকোসাইটোসিস, সাইটোসিস হয়, সাইটোসিস, আইটোসিস না সাইটোসিস। আরবিসি তৈরি হলে বলি এরিথ্রোসাইটোসিস, ডাব্লিউবিসি হলে বলি লিউকোসাইটোসিস, আর প্লাটিলেট যখন উৎপন্ন হয় তখন বলা হয় থ্রম্বোসাইটোসিস। সো এই হচ্ছে আমাদের মেইনলি টপিকস গুলা এখান থেকে। রক্ত, তো রক্তের তিনটা জিনিস আমরা পড়তে পারি, তোমার আরবিসি, ডাব্লিউবিসি আর হচ্ছে প্লাটিলেট, এই তিনটা আমরা পার্থক্য করে করে পড়ে ফেলবো। সো একটু যদি হাইলাইট করে দেই, শুরুতে কি কি পড়া লাগবে, আরবিসি তে আসো। আরবিসি শুরুতে যদি আসো, আরবিসি দেখতে কিসের মতো, আরবিসি দেখতে কিসের মতো এটা মাথায় রাখবা, দ্বি অবতল পেয়ালার মতো। পেয়ালা বলতে যদি এক কথায় বলতে যাও তোমরা, আমরা অ্যালপেনলিব যে চকলেট খেয়েছি, অ্যালপেনলিব যে চকলেট দেখতে যেরকম হয়, মাঝখানে একটু চ্যাপ্টা, দুই পাশে হোয়াইট থাকে, ওইরকম দেখতে হয়। ডাব্লিউবিসি নির্দিষ্ট কোনো আকার নেই। আর প্লাটিলেট যদি বলো বিভিন্ন আকার হয়, গোল হয়, তারপর রডের মতো হয় দেখতে, অনেক সময় দেখা যায় ডিম্বাকৃতির হয়। সো এগুলো একটু পড়তে পারি। তারপরে আমরা যদি পড়ি আরবিসি, আরবিসি কতদিন বাঁচে, এটা খুবই ইম্পর্টেন্ট। সবগুলার কয়দিন করে বাঁচে, এটা বাঁচে 120 দিন। আর ডাব্লিউবিসি এটা বাঁচে তোমাদের বইয়ে মনে হয় আছে 5 থেকে 15 দিন, আর এটা হচ্ছে 2 থেকে 10 দিন, এরকম একটা অ্যামাউন্ট আছে। এটা কম, যদি এই দুইটা মনে রাখছো অ্যাভারেজে 7 ডেজ করে মনে রাখবা তাইলেই হবে। আর এগুলো হচ্ছে 120 দিন বাঁচে। তারপরে আসো আমরা যদি যাই এখান থেকে, আর কি কি পড়া লাগবে, দুইটার সংখ্যা, বুঝছো? তো এইখানে আরবিসি সংখ্যা যদি বলি, ফিমেল মানে মহিলাদের আর পুরুষদের আলাদা থাকে। ফিমেলদের একটু আরবিসি কম থাকে, 4.5 মিলিয়ন, আর ছেলেদের থাকে 5 মিলিয়ন। এখানে 4.5 মিলিয়ন বলতে বোঝায় 45 লাখ। আমি একটা অ্যাভারেজ মান বলে দিছি, এর আশেপাশে যেটা ওইটাই লাগাইতে পারো। আর ছেলেদের থাকে বডিতে প্রতি ঘন মিলিমিটার রক্তে 50 লাখ, মেয়েদের থাকে 45 লাখ। তো এটা একটু মাথায় রাখতে। এখন আমার মেয়েরা কমেন্টে হয়তো দেখে যাচ্ছে যে মেয়েদের বডিতে কেন কম থাকে, ছেলেদের বডিতে কেন বেশি থাকে। নট দিস, মেয়েদের অনেক বডি পার্টসই কম থাকে, ব্রেনের ওজনও কম থাকে, মেয়েদের 150 গ্রাম ব্রেন কম থাকে, ছেলেদের ব্রেন থাকে 1500 গ্রাম মানে 1.5 কেজি, আর মেয়েদের ব্রেন থাকে 1335 গ্রাম। সো ছেলেরা যারা, সবাইকে একটা করে হাই ফাইভ, সবাই একটু কমেন্টে জানাও হাই ফাইভ দিয়ে। সো এটা কম না অ্যাকচুয়ালি। সো মেয়েরা এটা নিয়ে হতাশ হও না, বডির আরো পার্টস, লিভার বলো, হার্ট বলো, ওগুলা কিছু করে ওয়েট কম থাকে মেয়েদের বডিতে। এটা ওয়ান অফ দ্য মোস্ট কমন রিজন হচ্ছে আল্লাহ মেয়েদেরকে ওইভাবে বানাইছে যারা তারা লাইট ওয়েট হয়, ওজনে পাতলা হয় এবং দেখতে সুন্দর হয়, এবং তারা সবকিছু ইজিলি করতে পারে ছেলেদের চেয়ে। দিস নট অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার, কজ এইটা যে ফিক্স এরকম না। যারা অ্যাথলেট, যেসব মেয়েরা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, তাদের বডিতেও দেখা যায় ছেলেদের মতো এরকম আর আরবিসি থাকতে পারে, ইটস নর্মাল। তারপরে যদি আসে, এটা সরতেছে না কেন আমি নট শিওর। তারপরে যদি আসো, তারপরে ডাব্লিউবিসি মাথায় রাখবা, ডাব্লিউবিসি আরো কম থাকে, অলমোস্ট 500 গুণ কম থাকে। তো ডাব্লিউবিসির পরিমাণ হচ্ছে 2500, 2.5 কে। আর প্লাটিলেট, এটা সবারই জানা উচিত, আমাদের বডিতে প্লাটিলেট থাকে 1.5 লাখ থেকে 4 লাখ, কোনো বই আছে 1.5 লাখ থেকে 3 লাখ। তো এটার সাথে কি রিলেশন, আমাদের অনেকেরই হয়তো অলরেডি, আচ্ছা না দেখে গেলে বইলো। সো অনেকেরই হয়তো ডেঙ্গু হয়ে আসছে। কার কার ডেঙ্গু হয়েছিল একটু হাই ফাইভ দাও তো আমার সাথে। ডেঙ্গু কারো তো হইলে হাই ফাইভ দাও, তোমাদের একটু রেসপন্সটা দেখি। কারোরই ডেঙ্গু হয় নাই? বাবারে বাবা, যাক তোমরা অনেক সুস্থ মানুষ। আচ্ছা, ডেঙ্গু হইলে দেখা যায় যে এই যে প্লাটিলেট বা অনুচক্রিকার পরিমাণ এটা কমতে থাকে আস্তে আস্তে, এবং কমে আস্তে আস্তে দেখা যায় যখন 70,000 নেমে চলে আসে, তখন আমরা কি করি, তখন বলি যে তাকে হসপিটালাইজ করে দিতে, এবং দেখা যায় অলমোস্ট 30 to 40,000 এর নিচে আসলে ব্লাড দেওয়া লাগে। তার বডিতে আর রক্ত, এই যে প্লাটিলেটটা উৎপন্ন হইতে পারে না, তখন আমরা বাইরে থেকে রক্ত নিয়ে এই ইনফরমেশন গুলো খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস জানা উচিত, আরবিসির ভিতরে থাকে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিন হচ্ছে আমাদের বডিতে দুইটা কাজ করে। একটা হচ্ছে আমাদের রক্ত যে লাল কালার, এটার রিজন হচ্ছে হিমোগ্লোবিন।
হিমোগ্লোবিন হচ্ছে অক্সিজেনের সাথে এটা বিক্রিয়া করে, মানে বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। এই দুইটা জিনিস আমরা এখান থেকে পড়তে পারি। তারপরে যদি যাই একটা হার্টের ফিগার, একটা হার্টের আমরা যদি ফিগার দেখি, হ্যাঁ এটাই বললাম যে হার্ট সার্জারি এটা। আচ্ছা এখন আসছে অ্যাকচুয়ালি হার্ট, তখন উল্টাপাল্টা কিছু আসতেছিল। আচ্ছা, তো আমরা যদি একটা হার্ট দেখি, এই হচ্ছে একটা হার্ট। তো এই হার্টের কি কি সিস্টেম জিনিস আছে এবং হার্টের ভিতরে কি কি থাকে সেগুলো এখন একটু দেখি। সো এই হচ্ছে একটা হার্ট। সো হৃৎপিণ্ডের গঠন খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং 9-10 থেকে পড়ে আসতেছো। সো একটা হার্টের ভিতরে দুইটা অংশ পড়তে হয় মেইনলি। একটা হচ্ছে হার্টের কি কি প্রকোষ্ঠ বা চেম্বার থাকে সেটা পড়বো, এখানে কি কি নালী থাকে সেগুলো পড়তে পারি, এখানে কি কি ভালভ থাকে, ভালভ মানে কপাটিকা থাকে, এটা একটু পড়তে পারি এখান থেকে। এবং থার্ড অফ অল এখান থেকে তোমার যে কার্যপ্রণালী বা কোনটা থেকে কোন দিকে যাচ্ছে রক্ত সেটাও পড়তে পারি। এই চারটা জিনিস ইম্পর্টেন্ট একটা হার্ট থেকে। সো হার্টের যদি গঠন বলো, সো এই হার্ট, এই যে একটা হার্ট, হার্ট দেখতে কিসের মতো হয়? ঠিক তিন কোণাকার হয়। কোন শেপের মতো। হার্ট বাইরে থেকে দেখতে অনেকটাই লালচে কালার, এবং নর্মাল যেগুলো হচ্ছে হেলদি হার্ট লালচে কালার হয়, যেটা আনহেলদি ওটা ডিফারেন্ট কালার হতে পারে। সো এই হার্টে যদি যাও, এই হচ্ছে হার্টের যে অংশ। হার্টে যদি আসো শুরুতে প্রকোষ্ঠ, চারটা প্রকোষ্ঠ থাকে সবাই জানো, একটা দুইটা তিনটা চারটা। উপরে গুলাকে বলা হয় অলিন্দ, নিচে গুলোকে নিলয়। সো অলিন্দ কয়টা থাকে? দুইটা। সো এই যে একটা চেম্বার, একটা চেম্বার, একটা চেম্বার, একটা চেম্বার। সেই হার্টের চারটা চেম্বার, চাইলে চারটা চেম্বারে চারজনকে রাখতে পারো, অনেকে রাখে। সো এইসব কাজ করো না, আপাতত একটা চেম্বারে নার্সিং কে রাখো, একটা চেম্বারে বাবা বাবাকে রাখো, একটা চেম্বারকে নিজেকে রাখো, একটা চেম্বার ফাঁকা রাখো, নার্সিং এর চান্স পেয়ে পরে রাখো কাউকে। সো এইখানে যদি আসো, হার্টের যে প্রথম চেম্বার, এগুলো এটা ডান পাশ, আমার সাথে যদি কল্পনা করা হয় এটা আমার ডান সাইড। সেটা হচ্ছে ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়, চারটা প্রকোষ্ঠ হয়ে গেল। তা বুঝে আসো নালী। সো নালী যদি বলো, সো হার্টের এই যে ডান অলিন্দ, অলিন্দের ভিতরে ঢুকে দুইটা নালী, একটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, একটা হচ্ছে নিম্ন মহাশিরা। সো এটা আমরা এখান থেকে মাথায় রাখতে পারি। তারপরে আসো যদি কপাটিকা যাই, তো ডান পাশে যে ডান অলিন্দ, ডান নিলয় এর যে সংযোগী স্থল, এখান থেকে একটা দুইটা তিনটা ভালভ থাকে, এটাকে বলা হয় ট্রাইকাসপিড ভালভ। কি বলা হয়? ট্রাইকাসপিড ভালভ। এটা লেখা নাই এখানে, সো একটু লিখে দিই, ট্রাইকাসপিড ভালভ। এটা কোথায় থাকবে? ডান পাশে, এই পাশে। আর বাম অলিন্দ আর বাম নিলয় এর মাঝখানে যেটা থাকবে সেটা হয় বাইকাসপিড ভালভ। সো এই ভালভ গুলা জানতে পারি। এখানে আরো চারটা ভালভ আছে। এই যে আমাদের যে মহাধমনী, এবং মহাধমনীর বাইরে যে ভালভটা থাকে এটার নাম হচ্ছে সেমিনুলার বা অর্ধচন্দ্রাকৃতির ভালভ। ঠিক সেম ভাবে যে করোনারি আর্টারি আছে, যেটা আমাদের হৃৎপিণ্ডকে রক্ত সাপ্লাই দেয়, এখানে যে ভালভটা থাকে যেমন করোনারি ভালভ। সো এই ভালভ গুলো আমরা এখান থেকে পড়তে পারি। সো ভালভের পরে আসো, ও আর কি কি নালী আছে। সো কি হয় আমাদের বডি থেকে, যে উপরের দিক থেকে রক্ত সেটা ঊর্ধ্ব মহাশিরা দিয়ে এসে মাথা এবং দুই হাত থেকে ঊর্ধ্ব মহাশিরা দিয়ে আসে, এসে তোমার ডান অলিন্দে ঢুকে, এবং পা বা নিচের দিক থেকে যে রক্ত নিম্ন মহাশিরা দিয়ে এসে হৃৎপিণ্ডে ঢুকে, এবং এই দিক দিয়ে ঢুকে এই ট্রাইকাসপিড কপাটিক দিয়ে কোথায় চলে যাবে? ডান নিলয়। ডান নিলয় থেকে এরকম এই যে গ্রিন কালার যেগুলো, এগুলো দিয়ে বোঝায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। রেড কালার যেটা, এটা দিয়ে বোঝায় অক্সিজেন যুক্ত রক্ত। তো এইখান থেকে আরেকটা জিনিস আসেই মোস্ট কমন, সেটা হচ্ছে ধমনী আর শিরার মধ্যে পার্থক্য। ধমনী আর শিরার মধ্যে পার্থক্য। ধমনী আর শিরার মধ্যে কি পার্থক্য? মাথায় রাখবা, আমাদের বডিতে যত অক্সিজেন যুক্ত রক্ত আছে সেটা বহন করে নেয় ধমনী, আর যত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে সেটা বহন করে নিয়ে যায় শিরা। কিন্তু একটা ব্যতিক্রম আছে, এক্সেপশনাল হচ্ছে ফুসফুসীয় ধমনী এবং ফুসফুসীয় শিরা, যেটাকে ইংলিশে বলা হয় পালমোনারি আর্টারি, আর এখানে বলা হয় পালমোনারি ভেইন। পালমোনারি বলতে পারো, ফুসফুসীয় বলতে পারো। তার মানে ধমনী সবই অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যাবে, এবং ব্যতিক্রম হচ্ছে ফুসফুসীয় ধমনী, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাবে। সো এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে গেছে। সো এইটা আমরা পড়তে পারি এখান থেকে। সো নিয়ে কি করবে? দুই পাশে দুইটা ফুসফুস থাকে, ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা দেওয়া হয়, এবং সেটা রক্ত পরিশোধন করে, পরিশোধন না মানে আমরা যে অক্সিজেনটা নিচ্ছি, রক্ত অক্সিজেনটাকে রক্তে ঢুকায় দেয় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, এবং ওইখান থেকে রক্ত কার্বন ডাইঅক্সাইডটা নাক দিয়ে বের হয়ে যাচ্ছে, এবং অক্সিজেনের ব্লাডটা আবার ঠিক সেম ভাবে আমাদের দুইটা
সরি, ঠিক সেম ভাবে দুই ভাগ হয়ে পালমোনারি ধমনী ছিল, পালমোনারি শিরার মাধ্যমে কোথায় ঢুকতেছে, ঠিক সেম ভাবে পালমোনারি শিরা দিয়ে এদিক দিয়ে ডান নিলয়ে ঢুকতেছে, বাম নিলয়ে ঢুকতেছে। বাম নিলয় থেকে ঠিক সেম ভাবে এরকম একটা, এই যে রেড কালার যে বড় ধমনীটা আছে, রেড কালার যে বড় ধমনী, এটার নাম হচ্ছে মহাধমনী। এই মহাধমনী হয়ে আমাদের রক্ত সারা দিয়ে চলে যাচ্ছে। এবং তোমরা যখন নার্সিং এর চান্স পাবা, এই তিনটা যে ব্রাঞ্চ আছে এগুলার নাম পড়তে হয়। দেখো নার্সিং পড়া কতটা কঠিন। এই তিনটার নাম আমরা কি কি একটু দেখি কারো মনে থাকে কিনা, বা নার্সিং এ উঠলে কি পড়তে হয় অ্যাকচুয়ালি বুঝো কিনা। তো এই যে মহাধমনী, এটা বলা হয়, এইখান থেকে যে তিনটা ব্রাঞ্চ হয় কি কি, বি তে হচ্ছে একটু মাথায় রাখো, ব্রাকিওসেফালিক ভেইন পড়তে হয় মুখস্থ, এটার নাম হচ্ছে ব্রাকিওসেফালিক ভেইন। তারপর একটা নাম হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি, তারপর একটা নাম হচ্ছে লেফট সাবক্লাভিয়ান আর্টারি। বুঝছো, এগুলা পড়তে হবে তোমরা যখন নার্সিং আসবা। তো এই তিনটা ব্রাঞ্চ হয়ে একটা যায় আমাদের দেহের ডান দিকে, একটা যায় আমাদের দেহের বাম দিকে, আর এটা হচ্ছে আমাদের অক্সিজেন যুক্ত রক্ত উপরে চলে যায়, তার মানে মাথার দিকে রক্ত সাপ্লাই দেয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের হার্টের গঠন। সো হার্ট তো আমরা বুঝে ফেলছি যে এই দিক দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসবে, ফুসফুস থেকে পরিশোধিত হয়ে আবার ঠিক সেম ভাবে এই দিক দিয়ে রক্তটা দেহের সব জায়গায় চলে যাচ্ছে। সো এই হচ্ছে আমাদের হার্টের গঠন। এখান থেকে রক্তটা ইম্পর্টেন্ট, হার্টের গঠন ইম্পর্টেন্ট। তারপরে আমরা যদি পড়ি, এখানে আর কিছু জিনিস লাগে, সেটা হচ্ছে এখানে কার্ডিয়াক সাইকেল, হৃদচক্র। হৃদচক্র, সো হৃদচক্রটা যদি পড়তে যাও, আমাদের হার্ট কি করে, সারা দেহের যত রক্ত আছে সেটা হার্টে আসে, হার্টে এসে কার্বন ডাই অক্সাইড গুলা অক্সিজেনে কনভার্ট হয়, সো কনভার্ট হয়ে আবার দেহে চলে যায়। সো দেখা যায় হার্ট প্রতি মিনিটে, একটা সুস্থ হার্ট 75 বার বিট করে, 75 বার পাম্প করতে থাকে। সো এরকম করে পাম্প করতে থাকে, এবং এই 75 বার প্রতি মিনিটে, তার মানে যে 1 মিনিটে যদি 75 বার করে, 1 সেকেন্ডে কয়বার করে, 1 সেকেন্ড না সরি, একবার করতে কত সময় লাগবে, দুইটা আমরা বের করতে পারি। সো এইখানে যদি আমরা হিসাব করি, তাহলে উপরে দিয়ে আমরা 60 সেকেন্ড, নিচে হচ্ছে 75, তাহলে 60 সেকেন্ডে 75 বার করতেছে, তাহলে একবার করতে কতক্ষণ লাগতেছে, 0.8 সেকেন্ড, মানে 1 সেকেন্ডেরও কম। তার মানে 1 সেকেন্ডেরই কম সময়ে আমাদের পা থেকেও রক্ত হৃৎপিণ্ডে আসবে, মাথা থেকে রক্ত হৃৎপিণ্ডে আসবে। আফটার দ্যাট কি হয়, এটা আবার ভাগ হয়ে যায় 0.8 সেকেন্ড। এখানে আমরা অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল বলি, এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা ভেন্ট্রিকল, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল, অলিন্দ নিলয়। তো এখানে কি হয়, সো একটু মাথায় রাখো, এখানে ভেন্ট্রিকল নিলয়ের সিস্টল হয়, আর এটা হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল হয়। তারপরে নিলয়ের সংকুচন হবে, নিলয়ের প্রসারণ হবে। যখন নিলয়ের সংকুচন হবে অলিন্দ প্রসারিত হবে, অলিন্দ সংকুচন হলে নিলয়ের প্রসারিত হবে। সো এই ডায়াস্টল প্রসারণ সংকুচন, সো এইখানে যদি পড়ি 0.5 সেকেন্ড, আর নিলয় সংকুচন হতে 0.3 সেকেন্ড সময় লাগে। সো এটা আমরা পড়তে পারি, ভেন্ট্রিকল মানে নিলয়ের ডায়াস্টল প্রসারণ হতে 0.5 সেকেন্ড, এবং সংকুচন হতে 0.3 সেকেন্ড, দুইটা মিলে 0.8 সেকেন্ড হয়। ঠিক সেম ভাবে যদি এট্রিয়ামে যাই, এট্রিয়ামে সিস্টল, এট্রিয়ামে ডায়াস্টল, এই দুইটা টাইমে পড়তে পারি। এট্রিয়ামে ডায়াস্টল হয় 0.7 সেকেন্ডে, সিস্টল হয় 0.1 সেকেন্ড। সো এই দুইটা ইনফরমেশন পরীক্ষা অনেকবারই আসছে, একটু আমরা মনোযোগ দিয়ে যদি পড়ি পারবো। তো তারপরে যদি আসি আমরা, এখান থেকে আরো কিছু মায়োজনিক কন্ট্রোল আছে, তো যেটা তোমরা 9-10 পড়ছো, ইন্টারও পড়ছো। আমাদের এই হৃৎপিণ্ড যে পাম্প করতেছে, এটার কিছু ফাংশন কাজ করে থাকে এই মাসেল গুলা থেকে। সো এইখানে 5টা জাংশনাল থাকে। এইখানে যেটা থাকে, এটার নাম হচ্ছে সাইনোএট্রিয়াল নোড, তোমরা হয়তো পড়ে আসছো। যেটা আরেকটা নাম হচ্ছে ন্যাচারাল পেসমেকার, প্রাকৃতিক পেসমেকার। অনেকের এই কাজ কি, এটা হচ্ছে হৃৎপিণ্ড ইলেকট্রিসিটি বা এরকম পাম্প করার জন্য যে উদ্দীপনা, সেটা প্রোভাইড করে থাকে। সো এই সাইনোএট্রিয়াল নোডের ঠিক এইখানে আরেকটা নোড থাকে, যেটা নাম হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার নোড। কি নোড? এভিএন। সো যাদের হচ্ছে এই সাইনোএট্রিয়াল নোড কাজ করে না, তাদেরকে আমরা পেসমেকারটা প্রোভাইড করে থাকি। পেসমেকার নিয়েও আমরা পড়তে পারি। পেসমেকার হচ্ছে একটা ডিভাইস, যেটা আমাদের এই যে সাইনোএট্রিয়াল নোড যদি কাজ না করে, একটু লেখার জন্য সময় দিয়েন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেটা বলতেছিলাম, সো সাইনোএট্রিয়াল নোডের ঠিক এখানে থাকে এট্রিওভেন্ট্রিকুলার নোড। এটা হচ্ছে আমাদের ঠিক সেম ভাবে এখান থেকে উদ্দীপনাটা আসে, এবং যাদের এই সাইনোএট্রিয়াল নোডটা কাজ করে না, তাদেরকে আমরা পেসমেকার দিই। পেসমেকার হচ্ছে 3 ধরনের হয়,
এটা হচ্ছে এক প্রকোষ্ঠ যুক্ত 1 ক্যাথোডের, এটা হচ্ছে 2 ক্যাথোডের, এটা হচ্ছে 3 ক্যাথোডের। সো পেসমেকার যদি দেখাই, আচ্ছা পরে দেখাচ্ছি। তো এই তিনটা হয়, এক প্রকোষ্ঠ যদি থাকে তাহলে আমরা শুধু এখানে দিয়ে থাকি, দ্বিপ্রকোষ্ঠ হলে এখানে দিয়ে থাকি, ত্রিপ্রকোষ্ঠ হলে এখানে তিনটা দিয়ে থাকি। সো এটা পড়তে পারো, যারা পড়ে আসছো আর লাগবে না। তাহলে উপরে থাকে আমাদের সাইনোয়াট্রিয়াল নোড, নিচে থাকে এট্রিওভেন্ট্রিকুলার নোড, ঠিক এইভাবে থাকে আমাদের বান্ডেল অফ হিস। বান্ডেল অফ হিসের ঠিক এই দুই পাশে যে ইয়েলো কালার, এটাকে বলা হয় পার্কেনজি ফাইবার। সো কি কি বললাম? সাইনোয়াট্রিয়াল নোড, সাইনোয়াট্রিয়াল নোড, তার থেকে যায় এট্রিওভেন্ট্রিকুলার নোড, তার থেকে যায় বান্ডেল অফ হিস, এবং লাস্টে আসে পার্কেনজি ফাইবার। এই হচ্ছে আমাদের টোটাল যে মায়োজেনিক কন্ট্রোল। এখানে কিভাবে হার্টটা বিট করতেছে, কি কি ফাংশন হয়, এই চারটা জিনিস আমরা পড়তে পারি। তো এখানে প্রাকৃতিক পেসমেকার কাকে বলা হয় খুবই ইম্পর্টেন্ট, আমরা বলবো সাইনোয়াট্রিয়াল নোডকে প্রাকৃতিক পেসমেকার বলা হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের হার্ট নিয়ে আমাদের যত কথা আছে, এর বাইরে হার্টে আসলে কিছু থাকে না, এইটুক পড়লেই হয়ে যায়, হৃদচক্র এন্ড এভরিথিং। তো হার্টে কিছু রোগ হয় যেগুলো আমরা বলি, হার্টে এনজাইনা দিয়ে শুরু হয়। এনজাইনা মানে হচ্ছে বুকে ব্যথা। তো বুকে ব্যথা থেকে শুরু হয়, তারপর হার্ট অ্যাটাক, হার্ট ফেলিউর, হার্ট ফেলিউরের পরে করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, এবং এখান থেকে আস্তে আস্তে আমাদের হার্ট ফেলিউরের স্টেজে চলে যায়। সো এনজাইনা এবং আদার্স কিছু পড়ার আগে আমরা হার্টের ফাংশনটা একটু দেখে নিব। সো হার্ট কিভাবে কাজ করে আমরা একটু যদি দেখি। ওকে, সো দিস ইজ এ হার্ট। সো হার্ট যদি দেখি, হার্ট থাকে আমাদের ঠিক এই যে ডান বাম দিকে একটু। সো এটা হচ্ছে আমাদের স্টারনাম, স্টারনামের ঠিক নিচেই থাকে। সো দিস ইজ অ্যাকচুয়ালি হার্ট। সো হার্টের যদি অংশগুলা দেখি, পিছন দিক থেকে এই যে আমাদের হার্টের ভিতরে দেখানো হচ্ছে, এখানে যত ব্লাড ভেসেল, রক্ত, এবং এখানে এই যে গোলগোলা, এই যে অ্যালপেনলিবের মতো, এগুলো সবই আরবিসি। এই যে একটা হার্ট, হার্টের ভিতরে এই যে গ্রিন কালার, এগুলো হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই যে মূর্ধ মহাশিরা, নিম্ন মহাশিরা, এই যে পালমোনারি ধমনী, ওইখানে যে চেম্বার গুলো, এই যে এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, আর উপরে হচ্ছে লেফট এট্রিয়াম। সো এইগুলা বাংলাও পড়তে পারো, ইংলিশও জেনে রাখো। সো এখানে এই যে দেখো গ্রিন কালার যেগুলো, এগুলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, হার্টে ঢুকতেছে এইভাবে। হার্টে ঢুকার পর এই যে দেখো, এটা হচ্ছে পালমোনারি ধমনী, বা যেটা বলা হয় ফুসফুসীয় আর্টারি। ফুসফুসীয় ধমনী হয়ে দুইটা লাংস মানে ফুসফুসে চলে যায়। ফুসফুসে কি হয়, রক্তটা দেখো এই যে এইভাবে এই কার্বন ডাইঅক্সাইড গুলা বের হয়ে অক্সিজেন গুলা ঢুকে যায়। ঢুকার পরে এই যে অক্সিজেন যুক্ত রক্ত, এই যে রেড কালার রক্ত, শুরুতে উপরে আসে, উপর থেকে নিচে আসে। উপরেরটার নাম হচ্ছে তোমার বাম অলিন্দ, বাম অলিন্দ থেকে বাম নিলয়। এই যে আমাদের হার্ট যদি দেখি, এই যে দেখো, এটা হচ্ছে ট্রাইকাসপিড, একটা হচ্ছে বাইকাসপিড। এই যে তিনটা কপাটিকে, এটা হচ্ছে ট্রাইকাসপিড, দুইটা হইলে আমরা বলি বাইকাসপিড। ট্রাইকাসপিডটা কোথায় থাকে? ডান অলিন্দ ডান নিলয়ে। বাইকাসপিডটা কোথায় থাকে? বাম অলিন্দ বাম নিলয়। সো এই যে ট্রাইকাসপিড ভালভ দিয়ে রক্তটা দেখো আমাদের ঢুকতেছে। উপরে এই যে দেখো, এখানে থাকতেছে বাইকাসপিড, এটা হচ্ছে একটা বাইকাসপিড ভালভ। দেখো এই যে রেড গুলা, এগুলো হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত, এগুলো একটা থেকে একটাই ঢুকতেছে। এই যে ট্রাইকাসপিড, এটা হচ্ছে মাথায় রাখবো, ওয়ান ডিরেকশনে কাজ করে, শুধু নিচের দিকে দিবে, উপরের দিকে আসবে না। শুধু নিচের দিকে রক্ত যায় ওয়ান ডিরেকশনে, উপরের দিকে আসবে না। তো এই হচ্ছে আমাদের যে কপাটিকাটা, সেটা এই যে চারটা কপাটিকা, এই চারটা কপাটিকা আমরা পড়তে পারি, ট্রাইকাসপিড, বাইকাসপিড, এই যে বাইকাসপিড, আর এগুলো হচ্ছে সেমিনোরাল কপাটিকা। এই যে এটা হচ্ছে আমাদের রক্তের ভিতরে রক্তনালী। সো এই যে যখন আমরা ফ্যাট বা চর্বিযুক্ত খাবার খাই, এগুলো আস্তে আস্তে ব্লক হওয়া শুরু করে। এই যে আমরা যদি একটু দেখি, এই যে গ্রিন রেড গুলা যারা আছে সব এইগুলা ভেইন, আর সরি উল্টা বলছি, গ্রিন গুলা হচ্ছে ভেইন, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আর রেড গুলা হচ্ছে আর্টারি। এই যে আর্টারি, বড় বড় আয়োটা, এই যে দেখো একবারে হৃৎপিণ্ড থেকে শুরু করে পুরা বডিতে সাপ্লাই দিচ্ছে রক্ত। এই যে এইভাবে রক্ত একটা আস্তে আস্তে পুরা বডিতে চলে যাচ্ছে। এই যে রেড গুলা হচ্ছে আমাদের অক্সিজেন যুক্ত রক্ত, আর গ্রিন গুলা হচ্ছে বা ব্লু গুলা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এগুলো সারা বডিতেই থাকে। ব্যতিক্রম পালমোনারি আর্টারি, সো যেটা একটু আগে বললাম ফুসফুসীয় ধমনী, এরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে থাকে। আর ব্যতিক্রম হচ্ছে
ফুসফুসীয় শিরা যেটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে থাকে। এই দুইটা ব্যতিক্রম, আর বাকিগুলো যা আছে সবই সেম। ওকে, ঠিক আছে, কারো কোনো প্রবলেম থাকলে একটু শেয়ার করতে পারো। কোনো কিছু যদি প্রবলেম থাকে বা কোনো জিনিস যদি আবার একটু বুঝাই দেওয়া লাগে একটু কমেন্ট করে জানাও সবাই। একটু কমেন্ট করে জানাও কারো যদি কোনো প্রবলেম থাকে কোনো কিছু বুঝতে। নিয়ে আসি, হয় না এটা। আচ্ছা, তো আমাদের দেখি এই বছর কি কোশ্চেন আসছে। ভাই আমাদের হার্টবিট স্টার্ট হয় কোথা থেকে? হার্টবিট হৃৎপিণ্ড থেকেই হবে, এবং আমরা শুনতে পাই এটা অ্যাপেক্স বিট। মানে হার্টবিট বলতে যেটা শুনি অ্যাপেক্স বিট, হার্টের যে নিচের দিকে কোণা আছে, কোনটা আছে সেখান থেকে হার্টবিটটা আসে, এবং এটা আমরা শুনতে পারি। তো রক্ত থেকে কি কোশ্চেন আসছে? রক্তনালী অনুপস্থিত থাকে কোথায়? রক্তনালী থাকে না কোথায়? স্নায়ু বা নার্ভ সেলে। মাথায় রাখবা, দেহের যে স্নায়ু কোষ আছে এখানে কোনো রক্তনালী থাকে না, এবং এইখানে এই কোষটা কখনো বিভাজিত হতে পারে না। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের পরিপাক গেল। পরিপাক এগুলা হচ্ছে ভার্সিটি কোশ্চেন, এগুলো সবাই প্র্যাকটিস করবা। এই তো রক্তের আমরা কি কি কোশ্চেন আসছে এই বছর এবং বিগত বছর একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে এই বছরের কোশ্চেন, কোন প্রাণীর কোন কোষে নিউক্লিয়াস থাকে না? সো একটু আগে বললাম যে লোহিত রক্তকণিকা এবং এট দ্য সেম টাইম প্লাটিলেট মানে পঞ্চক্রিকা, এই দুটাতে নিউক্লিয়াস থাকবে না। মানবদেহের হৃদযন্ত্রকে কোনটি পেসমেকার বলা হয়? একটু আগে পড়াইছি, পেসমেকার কোনটাকে বলা হয়? এসএন, সাইনোট্রিয়াল নোড। মানবদেহের রক্ত পরিসঞ্চালন প্রক্রিয়া কি আবিষ্কার করে? উইলিয়াম হার্ভে, এটা বইয়ে নাই যদিও। কোন রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? অ্যান্টিবডি কে তৈরি করে? লিম্ফোসাইট। সেটা আমরা মনে রাখতে পারি। দেহের ফ্যাগোসাইটিক কোষ কি কি? মামনি দিয়ে মনে রাখতে পারি, ম্যাক্রোফেজ, মনোসাইট, নিউট্রোফিল। এই তিনটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস মানে জীবাণু ভক্ষণ করে থাকে। হিমোগ্লোবিন কোথায় থাকে? অবভিয়াসলি অনুচক্রিকায়। সেই কোশ্চেনটা আবার আসছে। রক্তরসের পরিমাণ কত? এটাও একটু দেখাইছি, রক্তরসের পরিমাণ 2 বার আসছে, 55%। তারপর মানব ভিটামিন বি 12 এর ঘাটতি হইলে কি হয়? এটা অনেকেই জানি, ব্লাড যে রক্ত শূন্যতা সেটা দেখা যায়। রিকেটস কেন হয়? ভিটামিন ডি। স্কারবি কেন হয়? ভিটামিন সি। হাই ব্লাড প্রেশার কেন হয়? কোলেস্টেরলের জন্য। সো এই যে দেখো, মেয়েদের প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত? সো সবাইকে একটু আগে পড়াইছি, একটু কমেন্ট করে দেখো পারো কিনা। 45 লাখ। শ্বেত রক্তকণিকা কয় প্রকার? তো আসছে কোশ্চেন। লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? অস্থিমজ্জ, এটাও জানি আমরা সবাই। লোহিত রক্তকণিকা আয়ু 120 দিন। শ্বেত রক্তকণিকা যে 500 বা 700 যেটাই বলো কম থাকে। রক্ত জমাট বাঁধার ক্ষমতার প্রক্রিয়াকে, রক্ত জমাট বাঁধতে হেল্প করে অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকা কয় প্রকার? এটা ভুল আছে, শ্বেত রক্তকণিকা হচ্ছে 2 প্রকার। এটা হচ্ছে দানাদার, অদানাদার। দানাদার থাকে কি কি? ইসোনোফিল, নিউট্রোফিল, বেজোফিল। আর অদানাদার 2টা, মনোসাইট, লিম্ফোসাইট। সো ইনো হোলসাম 5টা, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার হবে 2। আর কোন রক্তকণিকা সেল মিলিটি ইমিউনিটি দেয়? ইমিউনিটি হচ্ছে লিম্ফোসাইট দিবে মামুনি, এবং এখানে লিম্ফোসাইট, মনোসাইট, রক্ত হচ্ছে এটা একটু ওই যে আউটার মতো কনফিউজিং, অম্লীয় ক্ষারীয়, ক্ষারীয় হবে। ম্যাক্রোফেজ কোন কোষ থেকে রূপান্তর হয়? এই যে মনোসাইট থেকে ম্যাক্রোফেজ হয়। লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? আবারও আসছে, ভ্রূণে, প্লীহাতে তৈরি হয়, এবং নর্মালি অস্থিমজ্জা। নিচে কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? এই যে সেরোটোনিন। ওকে, ফাইন। সো এই হচ্ছে আমাদের বিগত বছরের কোশ্চেন। এটা দেখে আমরা একটা রিয়েলাইজ করতে পারি যে কি কোশ্চেন পরীক্ষায় আসে। সো কারো কোনো টপিকে যদি প্রবলেম থাকে একটু করে, জীবনেও কোশ্চেন হয় নাই। আচ্ছা, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের টোটাল একটা রিভিউ। সো আজকে আমি একটু অসুস্থ, এরপরে ক্লাস নিলাম। সো সবাই সবার জন্য দোয়া করবো, এবং সবাই যাতে চান্স পাও ওইভাবে পড়াশোনা করো। বেশি দিন নাই যেহেতু, সামনে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা, অনেকেই দিবা, ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে। তো ওইভাবে নিজেদের একটু প্রিপারেশন নিয়ে ফেলো, বিকজ এই ভর্তি পরীক্ষাটা একটু অন্যরকম। তো এইখানে যদি পার করতে পারো পরের লাইফটা ইজি হবে। সো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, দেখা হবে পরে কোনো ক্লাসে।
সো আনটিল দেন সবাইকে গুড বাই এবং আসসালামু আলাইকুম।